ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে? ANN, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আমরা ব্যবহার করি কোন ধরনের লার্নিং এর ক্ষেত্রে? সুপারভাইজড, আনসুপারভাইজড? ANN-টা সাধারণত আমরা কি ধরনের লার্নিং এর ক্ষেত্রে এই মডেলটা ব্যবহার করি আমরা? স্যার এটা সুপারভাইজড লার্নিং এর মধ্যে একটা পড়ে। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলের মেইন যে ইন্সপিরেশন সেটা কোথা থেকে আসে? স্যার হিউম্যান ব্রেইন থেকে। হিউম্যান ব্রেইন থেকে, রাইট। মানে যেভাবে আমাদের হিউম্যান ব্রেইন কাজ করে বা শিখে লার্ন করে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অবজেক্টিভটাও কিন্তু সিমিলার, বা এটার ওয়ার্কিং মেথডোলজিটাও অনেকটা ওইরকম। তো কোন ধরনের কেসগুলোতে আমরা সাধারণত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলটা অ্যাপ্লাই করতে পারি? স্যার ইমেজ রিকগনিশন, প্যাটার্ন রিকগনিশন। ইমেজ রিকগনিশন, প্যাটার্ন রিকগনিশন, বা যখন আমার ডেটার কমপ্লেক্সিটিটা অনেক বেশি, তাই না? স্যার এটা মেবি বেসিক্যালি ডায়াগনোসিস বা মেডিকেল রিলেটেড কাজে বেশি ব্যবহৃত হয়। ডায়াগনস্টিক মেডিকেল রিলেটেড কাজ, হ্যাঁ মেডিকেল রিলেটেড কাজে তো অবশ্যই হয়। সেই সাথে আমাদের যখন আমার ডেটার হাই ডাইমেনশনাল হয় আর কি, ডেটার ভিতরে প্রচুর অ্যাট্রিবিউট আছে, তখন আমার এই মডেলগুলো কাজে লাগে। যেমন ওয়েদার ফোরকাস্টিং, ইকোনমিক ফোরকাস্টিং, এই ধরনের কাজ যখন আমরা করি, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, ডেটার প্যারামিটারের সংখ্যা অনেক বেশি থাকে, তখন আমরা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করি। আবার যখন আমার যে আউটপুটটা আমরা মডেল থেকে পাচ্ছি সেই আউটপুটটা এক্সপ্লেইন করার প্রয়োজন হয় না, তখন আমরা নিউরাল নেটওয়ার্ক মডেলগুলো ব্যবহার করি, তাই না? লাস্ট ক্লাসে আমরা দেখেছি। আর একটা হলো নিউরাল নেটওয়ার্ক মডেলগুলো কি হয়, এটার ট্রেনিং টাইমটা অনেক বেশি লাগে, তাই না? এটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ একটা মডেল, তার মানে এটা হিউজ পাওয়ার আসলে কনজিউম করে যখন এটা ট্রেনিংটা হয়। আবার যখন ক্লাসিফাই করে তখন আবার টাইমটা অতটা বেশি লাগে না আর কি, ট্রেনিং এর জন্য টাইমটা বেশি লাগে। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কিভাবে আসলে মডেলটা কাজ করে, বিশেষ করে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম, মনে আছে আপনাদের? একটা গেমের এক্সাম্পল দিয়েছিলাম যে একটা নাম্বার গেস করলে সেটা আর একজন যদি বলে তাহলে এটা কাছাকাছি হয়েছে না দূরে হয়েছে, সেই গেস থেকে সে আবার এটাকে রিভাইজ করে, এবং এইভাবে সে কয়েকটা ধাপে আসলে কাছাকাছি রেজাল্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এটাকে আমরা ওয়েট ফাংশন দ্বারা আসলে এ করি, এবং অ্যাক্টিভেশন ফাংশন এখানে আমার কাজ করে। ওয়েট ফাংশনটা চেঞ্জ করে আমরা মূল যে আউটপুট সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তাই না? ক্যান ইউ রিমেম্বার? জি স্যার। ওকে, তো ওইখান থেকে আমরা আজকে শুরু করব যে আসলে কিভাবে কাজটা হয়, কিভাবে আসলে মডেলটা কাজ করে, সেটার বেসিক প্রিন্সিপাল আমরা আসলে আজকে বোঝার চেষ্টা করব। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ওকে, এখানে আমরা
এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রপার্টিজ কি কি আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সেটা আমরা আলোচনা করেছি। এখানে আমরা দেখেছি একটা নিউরন বা একটা পারসেপট্রন আসলে কিভাবে কাজ করে। এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে, একটা ওয়েটেড সাম থাকে, একটা ওয়েট ভেক্টর থাকে, একটা আউটপুট থাকে। ওকে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্ল্যাক বক্স আমরা বলি, কারণ কতগুলো ধাপে আসলে আমি আমার কাঙ্ক্ষিত যে আউটপুট সেটা কাছাকাছি যেতে পারবো এটা আমরা জানি না, এখন এটাকে ব্ল্যাক বক্স বলছি। এবং যতগুলো ধাপে যাই প্রত্যেকটা ধাপকে আমরা লেয়ার বলছি। এখানে বেশ কিছু ক্যাটাগরি আমরা দেখেছিলাম, যেমন ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, রিকারেন্ট নেটওয়ার্ক। এগুলো জাস্ট আপনারা একটু স্ক্রিন থ্রু করে যাবেন। সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক, মাল্টি লেয়ার নেটওয়ার্ক, ওকে, রিকারেন্ট নেটওয়ার্কস। এবং আমরা যেটা দেখেছিলাম সেটা হলো একটা লস ফাংশন বা এরর ফাংশন। এটাকে সাম অফ দা স্কয়ার রুটসও বলা হয়। এবং আলটিমেটলি যখন আমরা কোনো মেশিন লার্নিং মডেল ডেভেলপ করি তখন আসলে আমাদের দেখতে হয় যে মডেলটার এরর কম সেই মডেলটাই আমরা বেছে নিই বা সিলেক্ট করি। তো সাধারণত এরর ফাংশনটা আমরা এইভাবে ডিফাইন করি, y মাইনাস f। এখানে f ফাংশনটা হলো এটাও আমার আউটপুট থেকে আসছে mx প্লাস c, মানে এটাও এক ধরনের y। এই প্রথম যে y i এটা হলো আমার অবজার্ভড y, মানে যেটা আমার ডেটা সেটে দেয়া আছে এটা হলো yi, ওকে, যেটা আমি আসলে চেঞ্জ করতে পারবো না। আর মাইনাস f অফ wi xi এটাও কিন্তু y, তবে এটা হলো প্রেডিক্টেড y, মানে আমি যে ওয়েট ফাংশনটাকে অ্যাড করছি এখানে, ওয়েট ফাংশনটাকে অ্যাড করে x এর সাথে কানেক্ট করে আমি, এটা হলো যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা আমরা বলছি, এই যে আমরা একটু আগে দেখলাম অ্যাক্টিভেশন ফাংশন, যেটা পারসেপট্রনে যে অ্যাক্টিভেশন ফাংশন, এই যে f, এই fটাই হলো আমার এই fটা, এখানে যে fটা আছে এই যে, যদি আমরা এই fটাই হলো এই fটা। তো এটা y, এটা হলো আমার অবজার্ভড y, মানে যেটা ডেটা সেটে দেয়া আছে প্রথম yটা, আর পরের যে ফাংশনটা সেটা y, সেটা হলো প্রেডিক্টেড y। তো এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই মূলত আমার এরর, ঠিক আছে। এবং আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মূল অবজেক্টিভটা হলো এই এররটাকে মিনিমাইজ করা, ওকে। যেমন যখন আমরা যে গেমটা দেখেছিলাম লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, প্রথমবার যখন গেস করে তখন দেখা যায় যে সেটা যে অরিজিনাল যে ভ্যালুটা যেটা গেস করা হয়েছে সেটা থেকে অনেক দূরে, মানে তখন এররটা অনেক বেশি। তারপর ওভার দ্য টাইম যখন এটা কম্পেয়ার করা হলো তখন এটার এররটা আস্তে আস্তে কমতে শুরু করলো, তাই না? বিষয়টা এরকম ছিল না? আমি যে নাম্বারটা গেস করছিলাম সেটা কাছাকাছি আসলো, বুঝতে ছিল বিষয়টা নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখবো এখানে দুটো জিনিস আছে, একটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম। দুটো আসলে একই ফিলোসফির উপরে কাজ করে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই বিষয়টা আজকে আমরা বোঝার চেষ্টা করব, এবং এটা থেকে আমরা দেখবো যে আসলে কিভাবে এই এররটা মিনিমাইজ হওয়ার চেষ্টা করে। ওকে, তো এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ওরা কতগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আসলে করেছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো যে কিভাবে সিমিলার জিনিস গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কাজ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হাউ ইট ওয়ার্কস। তাহলে আমরা যেটা করব, আমরা একটা জ্যাম বোর্ডে চলে যাব। জ্যাম বোর্ডে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। জ্যাম বোর্ড,
নতুন জ্যামবোর্ড খুলে নিই। স্ক্রিন শেয়ারটা হয়ে গেছে, শেয়ার করে দিই। অলরাইট, জ্যামবোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। Jamboard is going away on October 1st. Jamboard কি অক্টোবরের 1st এ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে? To keep your work, export your jam files before them. Is it true? আপনারা কি জানেন এই সম্পর্কে কিছু? যাই আমরা আমাদের কাজ করি। ওকে, ওকে, ওকে। আমরা যদি একটা স্যাম্পল একটা ডেটা সেট যদি আমরা একটু ইয়ে করার চেষ্টা করি, ফর এক্সাম্পল অ্যাক্সিস, এটা হলো আমার এক্স অ্যাক্সিস। ওকে, ফর এক্সাম্পল আমরা ধরি এদিকে আছে আমার হলো ওয়েট, ওকে, আর এদিকে আমার আছে হলো হাইট। ওকে, যে কোনো কিছু হতে পারে, এটা একটা মাইসের ওয়েট এবং হাইট আর কি প্লট করছে। সাধারণত কি হয়, ওয়েট বাড়লে এই ওয়েটের সাথে হাইটের একটা সম্পর্ক আছে, আছে না? ওয়েটের সাথে জি স্যার। হ্যাঁ, ওয়েট বাড়লে আমার হাইটও বাড়ে, তাই না? ধরা যাক আমাদের ওয়েট বাড়লে হাইট বাড়ে না, হাইট বাড়লে ওয়েট বাড়ে? হাইট বাড়লে ওয়েট, হাইট বাড়লে ওয়েট বাড়ে স্যার। হাইট বাড়লে আমার ওয়েট বাড়ে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই নাকি? হ্যাঁ, এক্স এর হাইট। হ্যাঁ, তাহলে এইদিকে আমরা দিই হাইট, আর এদিকে হাইট, আর এদিকে ওয়েট। ওকে, এখন আমরা কয়েকটা ডেটা পয়েন্ট আমরা ইয়ে করি। ফর এক্সাম্পল এখানে মানে একটা ডেটা পয়েন্ট আছে, এখানে একটা ডেটা পয়েন্ট আছে, আর একটা এখানে একটা ডেটা পয়েন্ট আছে। একটু আমরা ইয়ে করি, এখানে একটা ডেটা পয়েন্ট আছে, এখানে একটা ডেটা পয়েন্ট আছে, এখানে একটা ডেটা পয়েন্ট আছে। ওকে, তো আমাদের টার্গেটটা থাকবে হলো এমন একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মেথডোলজি ব্যবহার করে এমন একটা মডেল তৈরি করা যেটা এই ডেটাগুলোকে পারফেক্টলি ফিট করে।
তাই না? তো ফর এক্সাম্পল আমরা যদি আমরা পারফেক্টলি একটা মডেল বানাতে চাই, সেটা মডেলটা অনেকটা এরকম হবে। অনেকটা এইভাবে হবে, তাই না? পারফেক্ট করতে চাই। জি স্যার। কিন্তু শুরু থেকেই আমরা এটা পারফেক্ট করতে পারি, ঠিক যেমন শুরু থেকেই আমরা সঠিক নাম্বারটা গেস করতে পারছিলাম। আমরা যখন গেমটা খেলেছিলাম, নো স্যার, শুরুতে কিন্তু পারিনি, তাই না? শুরুতে আমি এটা থেকে অনেক দূরে ছিলাম। তো সাধারণত একটা লিনিয়ার সেপারেটর এটাকে আমরা বলছি, এবং যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, মানে আমরা স্ট্রেট লাইন দিয়ে করবো, কিন্তু আমরা আলটিমেটলি দেখবো যে স্ট্রেট লাইন দিয়ে করলেও এটা আসলে যে কোনো ডেটার জন্যই এটা আসলে ফিট করা পসিবল। তো স্ট্রেট লাইনের ফর্মুলা কি? স্যার y ইকুয়াল টু mx প্লাস 6। স্ট্রেট লাইনের ফর্মুলা হলো y ইকুয়াল টু mx প্লাস c। এখানে c টা কি? কনস্ট্যান্ট। c টা হলো আমার ইন্টারসেপ্ট, তাই না? c টা কি? কনস্ট্যান্ট। ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট বুঝি না আমরা? কি স্যার, মানে হচ্ছে ইন্টারসেপ্ট এটা ভেদ করে চলে যায় আর কি সব ইয়েতে গুলোতে। মানে এটা হলো আমার অরিজিন থেকে এটা আসলে কত দূরে, তাই তো নাকি? তো এখানে যে বিষয়টা, প্রথমেই তো আমরা এটা পাবো না, পারফেক্ট মডেলটা পাবো না, তাই না? প্রথমেই কিন্তু আমরা পারফেক্ট মডেলটা পাচ্ছি না। প্রথমে আমরা ধরে নিলাম আমরা যে মডেলটা পাবো সেটা হলো অরিজিন দিয়ে যাচ্ছে, এরকম। ওকে, যখন অরিজিন দিয়ে গেল, এটার ইন্টারসেপ্ট কত? সি এর ভ্যালু কত? স্যার 0। রাইট। তো যখন এটা দিয়ে গেল তখন এটার ইন্টারসেপ্ট ভ্যালু হলো 0, রাইট? কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমি এখন এররটা কত সেটা যদি আমরা এখন বের করতে পারি, তাহলে আমরা দেখবো যে আসলে এই মডেলটা কতটুকু ভালো হয়েছে। এখানে যদি এই মডেলটা আমরা ব্যবহার করি এই ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এই স্ট্রেট লাইনটা ব্যবহার করি। স্ট্রেট লাইনই হলো এখানে আমার মডেল। ওকে, ফর এক্সাম্পল এখানে একটা ডেটা পয়েন্ট এরকম একটা পজিশনের হাইটের জন্য আমরা ওয়েটটা প্রেডিক্ট করতে চাই। ওকে, এটা কি হবে? এরকম একটা পজিশনের, মানে মডেলের মূল কাজটা কি? মডেলের মূল কাজটা হলো আমি যে ওয়েটই দেইনি কেন সেই ওয়েটের জন্য সে একটা করেসপন্ডিং, যে হাইটই দেই না কেন সেই হাইটের জন্য করেসপন্ডিং একটা ওয়েট আমাকে বলে দিবে। আমি যে হাইটই দেই না কেন সেই হাইটের জন্য সে আমাকে করেসপন্ডিং একটা ওয়েট বলে দিবে। এটাই তো আমার মডেলের কাজ, তাই না? জি স্যার। তাহলে যখন আমি এরকম একটা হাইট দিচ্ছি সেটার জন্য করেসপন্ডিং ওয়েট মডেল থেকে আমরা কি পাবো? এরকম একটা পজিশনের একটা ওয়েট দিবে, তাই না? জি। এখন আমরা একটু এটা এই বরাবর নিয়ে নিই।
এটা ওকে এখানে জিনিসটা খেয়াল করেন, এখানে আমার এই হাইটের জন্য আমার মডেলটা প্রেডিক্ট করছে হলো, ওয়েটটা প্রেডিক্ট করছে হলো এটা, তাহলে এটা হলো আমার প্রেডিক্টেড ওয়েট, তাই না? জি প্রেডিক্টেড ওয়েট। আর এটা কি? ঠিক এটা এই বরাবর আছে না? জি স্যার, এটা হলো আমার এক্সপেক্টেড বা আমার রিয়েল ডাটা। অবজার্ভ, হ্যাঁ অবজার্ভ। অবজার্ভ ওয়েট মানে যেটা আমার ডেটা সেটে যেটা দেয়া আছে, মানে অরিজিনাল যেটা, ঠিক আছে? তার মানে আমার মডেলটা এই হাইটের জন্য আমার প্রেডিক্টেড ওয়েট দিচ্ছে হলো এইখানে, কিন্তু এটার অরিজিনাল অবজার্ভ ওয়েট যেটা আছে সেটা আছে এইখানে। এই দুইটার ভিতরে একটা গ্যাপ আছে না? জি স্যার। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকেই আমরা বলছি এরর। এরর, ঠিক আছে? তো ডেফিনেটলি এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে মডেলটা আমরা করেছি, এই মডেলটা আসলে আমার মূল মডেল থেকে অনেক দূরে আছে, মানে এটার এরর বেশি, তাই না? জি তাহলে এই গ্যাপটাই কিন্তু আমরা এই ফর্মুলা থেকে বের করছি। এই যে দেখেন এখানে yi যেটা প্রথম টার্মটা যেটা, এটা হলো আমার অবজার্ভড ওয়েট মাইনাস এটা হলো প্রেডিক্টেড ওয়েট, ওকে? এটার জন্য আমার একটা এরর বের করতে হবে। তাহলে এররটা আমাদের ফর্মুলা এখান থেকে যদি আপনি দেন y minus mx plus c, এটাকে যদি আপনি বাঁ দিকে নিয়ে আসেন তাহলে mx plus c এটা এবং এটা টোটালটার হোল স্কয়ার, তাই না? স্যার আমরা মেবি দেখতে পারতেছি না। ও স্যার সরি, আপনি কি জ্যাম বোর্ড দেখাচ্ছেন? হ্যাঁ সরি, সুইচ করতে ভুলে গেছি। তাহলে এই ফর্মুলা থেকেই কিন্তু আমরা এই এরর ফাংশনটা নিতে পারি, যেমন y minus mx plus c, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে mx plus c এটার হোল স্কয়ার, তাই না? এটাই কিন্তু আমার এরর ফাংশন, কিন্তু আমার এখানে সাম আছে। সামের কাজটা কি? আপনারা যদি স্লাইডে দেখেন, স্লাইডে একটা সাম আছে না? জি স্যার। সামের কাজটা কি? প্রত্যেকটা পয়েন্টের জন্য মেবি এখানে প্রত্যেকটা পয়েন্ট, এরর বের করবে। এইখানে একটা, এই যে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে যে ডিসটেন্স, সবগুলো আমাকে যোগ করতে হবে। যোগ করে আমি একটা সাম অফ দ্য স্কয়ার রুট আমরা পাচ্ছি, ওকে? এটাকে সাম অফ দ্য রেসিডুয়াল এররও বলা হয়। প্রতিটা পয়েন্টের ডিসটেন্সকে যোগ করে যেটা পাবো এটা রেসিডিউয়াল এরর। রেসিডুয়াল এরর, হ্যাঁ, সাম অফ দ্য রেসিডুয়াল এরর, ঠিক আছে? তাইলে এখন আমরা এটাকে একটু ক্লিয়ার করি। তাহলে এতটুকু পর্যন্ত তো বিষয়টা বোঝা গেছে নাকি? জি স্যার। একটু ক্লিয়ার মুছে নেই, তাহলে আমাদের সুবিধা হবে।
ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা কি করি, এই যে এখন আমরা এই মডেলের জন্য আমরা একটা পাইলাম, ফর এক্সাম্পল আমরা একটা প্লট করি। তার মানে যখন c equal to 0, c equal to 0 এর জন্য আমরা এই মডেলটা পাইলাম, তাই না? মানে ইন্টারসেপ্ট যখন 0। জি স্যার। তার মানে x অ্যাক্সিস বরাবর যদি আমরা c দেই আর y অ্যাক্সিস বরাবর যদি আমরা এরর ফাংশনটা দেই e, তাহলে আমার কি দাঁড়ায়? তাহলে যখন c equal to 0 তখন অরিজিনে আছে, তাই তো? c equal to 0 এর জন্য আমরা ধরে নিই আমরা যে এরর ফাংশনটা পেয়েছি সেটা সর্বোচ্চ, তখন এররটা হলো আমার, মনে করো এখানে, মানে সর্বোচ্চ। ওকে, আরেকবার একটু বলবেন। ওকে, এখানে এখানে জিরোটা যে হইলো না ওইটা, হ্যাঁ, এই যে c equal to 0 এর জন্যই তো আমরা এই মডেলটা পেলাম, তাই না? জি অরিজিন থেকে যেটা হ্যাঁ, ইন্টারসেপ্ট অরিজিন থেকে তার অর্থ হলো কোনো ইন্টারসেপ্ট নেই, ইন্টারসেপ্ট হলো 0, তার মানে c হলো 0। তাহলে এখানে আমরা নতুন আরেকটা প্লট করছি এখানে, সেটা হলো এররের প্লট, ঠিক আছে? এরর ফাংশন যেটা আছে ওইটার প্লট। ওইখানে আমরা যেটা করব, ডিফারেন্ট c এর জন্য আমরা এররটা কত হয় সেটা ক্যালকুলেট করব এই প্লটে। কারণ আমরা দেখছি আমরা এখানে c টাকে চেঞ্জ করব, c টাকে চেঞ্জ করে আমরা দেখব যে এররটা আমরা কমাতে পারি কিনা। তাহলে c equal to 0 এর জন্য আমরা দেখলাম যে এররটা ম্যাক্সিমাম। ওকে, যার কারণে c equal to যখন 0, তার মানে এটা তখন এখানে আছে, অরিজিনে আছে, তখন আমার এররটা এখানে আছে ম্যাক্সিমাম। ওকে, জি এখন আমি c টাকে একটু বাড়াবো, এটাকে আমরা নাম দিলাম হলো e1। c equal to 0 এর জন্য যে এররটা পেলাম সেটাকে আমরা নাম দিলাম কি e1। তার মানে c equal to 0 এর জন্য আমরা যে এররটা পেলাম এটা হলো আমার, এটাকে আমরা বলছি e1। ওকে, এখন আমরা c টাকে চেঞ্জ করছি, ঠিক যেমন আমরা ওই যে গেম খেলাতে আমি আমার ভ্যালুটাকে একটু রিভাইজ করছিলাম, তাই না? যখন গেস করা হলো তারপর আমি বললাম, তখন বললো না আপনি অনেক বেশি বলছেন, তখন আমি কিন্তু আমি চেঞ্জ করলাম একটু। তো এখানেও আমি চেঞ্জ করছি, তো এখানে আমি সি টাকে চেঞ্জ করছি। তো সি টাকে চেঞ্জ করার পরে আমরা এরকম আরেকটা মডেল পেলাম, ঠিক আছে? বা আরেকটু যদি আমরা আরেকটু প্রিসাইজলি করি, এরকম একটা পেলাম, সেটাকে আমরা বলছি E2। তো এটার জন্য কিন্তু আমি একটা এরর পাবো, তাই না? এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য, তারপর আবার একইভাবে আমি ডিসটেন্সটা, দুটো ডিফারেন্সটা ক্যালকুলেট করব, এখানে দুটো, এখানে, এইভাবে করে আমি কি পাচ্ছি E2। সেটাতে দেখা গেল আমার এররটা একটু কমছে, E1 থেকে E2 এর সাম অফ দ্য রেসিডুয়াল এরর কমবে না? জি স্যার, কমবে। তাহলে সেটা দেখা গেল যে যেহেতু সিটা একটু বাড়ছে, ইটাও আবার একটু কমছে, এরকম একটা পজিশনে আমরা পেলাম। সেটা হলো আমার E2। বুঝতে পারছেন? এবার আমরা আরো কাছাকাছি গেলাম, আরো কাছাকাছি গিয়ে আমরা হয়তো এরকম আর একটা মডেল পেলাম, সেটাকে আমরা বললাম E3। সেটা সাম অফ দ্য রেসিডুয়াল দেখা গেল আরো কম।
সি বাড়ছে, সাম অফ দ্য রেসিডুয়াল কমছে E3। ওকে, তো এইভাবে অনেকগুলো স্টেপ আমি করলাম। স্টেপ করে এররটা কমতে শুরু করলো। ফর এক্সাম্পল এখানে কমলো, তারপর আরো কমলো। এটার আমার নাম দিলাম E4, এটা E5। Okay. এরপরে যদি আমি আবার এটা বাড়াতে শুরু করি, সি আরো বাড়াচ্ছি, স্যার এরর 0 হয়ে যাবে না? তখন 0 হয়ে মাইনাসে চলে যাবে। এরর আবার বাড়বে। বাড়াতে বাড়াতে আমি বেশি বাড়িয়ে দিলাম। জি স্যার। E5 এর পরে E6 হলো ডট ডট ডট। ওকে, তখন কি হবে? স্যার 0 হয়ে নিচের দিকে চলে যাবে না? এরর বাড়বে পরে এটা নিচে যাবে। তখন যদি আমি আবার উপরের দিকে চলে যেতে থাকি, সি এর মান বাড়াতে বাড়াতে, আবার এরর দিকে উপর দিকে বাড়বে, আবার এররটা বেড়ে যাবে না? আবার পুনরায় বেড়ে যাবে, 0 হয়ে আবারও বাড়বে। সি বাড়বে, এররও বাড়বে। হ্যাঁ, আর এক্স্যাক্টলি মাইনাস তো হবে না, কারণ একটা ভি, ম্যাক্স একটা ভি এর মতো শেপ হবে স্যার। হ্যাঁ, তার মানে আমার এররটা কিন্তু আবার বাড়া শুরু করবে। E6, E7, E8, E9. ওকে, তাহলে এখানে আমরা কোনটা নিব? কোনটার জন্য আমার এররটা সবচেয়ে কম? B5, E5। স্যার সেই মডেলটা যদি আমরা সিলেক্ট করি, তাহলেই তো আমি সবচেয়ে পারফেক্ট মডেলটা পাবো, যেটা এই ডেটা পয়েন্ট গুলোকে পারফেক্টলি ফিট করে, তাই না? জি স্যার। কিন্তু দেখেন এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি? বিষয়টা হলো এগুলো কিন্তু একটা ইকুয়াল ডিস্টেন্সে আছে অলমোস্ট, তাই না? জি স্যার। ইকুয়াল ডিস্টেন্সে আছে। এটাতে করলে আমি সর্বোচ্চ এররটা মিনিমাইজ করতে পারবো না, কারণ এখানে তো আরো পয়েন্ট এভাবে থাকতে পারে, এটার ভিতরে এভাবে এভাবে আরো কাছাকাছি থাকতে পারে কিনা? পারে স্যার। তাই না? তাহলে আমি যদি আরো পারফেক্ট করতে চাই, তাহলে আমাকে কিন্তু ওই সূক্ষ্ম পয়েন্ট গুলো কিন্তু আমাকে নিতে হবে। তার মানে আমি কতটুকু জাম্প করছি, মানে আমার স্টেপটা কত হবে, লার্নিং রেট যেটাকে আমরা বলছি, কত হবে, সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্যই কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি করে? সে ডেরিভেটিভ করে এই এরর ফাংশনটাকে, ডেরিভেটিভ অফ ই ওভার সি, সি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা। ওকে, এটাতে করলে সুবিধা কি? এটাতে করলে সুবিধা হলো যখন এররটা অনেক বড়, তখন কি আমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাছাকাছি সিটা চেঞ্জ করার দরকার আছে? না স্যার। যখন আমি দেখছি আমি আমার মূল সলিউশন থেকে অনেক দূরে আছি, তখন কি আমার এত কাছাকাছি চেঞ্জ করার দরকার আছে? না স্যার। দরকার নেই। যখন আমি দেখছি যে আমার এররটা কমে আসছে,
তখন কিন্তু আমি স্মল স্টেপ নিচ্ছি, এটাকে আমরা বলছি বেবি স্টেপস। এতে করে আমার কি হচ্ছে, আমার টাইমটা আমি অপটিমাইজ করছি। মানে যখন আমার এররটা অনেক বড় তখন আমি বিগ স্টেপ নিচ্ছি, এটাকে আমরা বলছি বিগ স্টেপস। কিন্তু যখন আমি দেখছি আমার এররটা কমে আসছে, তার মানে আমি আমার মূল সলিউশনের কাছাকাছি চলে এসেছি, তখন আমি বেবি স্টেপ নিচ্ছি, কারণ আমি হয়তো খুব শীঘ্রই আমি এটা পেয়ে যাব। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন আমি ডেরিভেটিভ করছি তখনই কিন্তু এটা আমি সম্ভব করতে পারছি, এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টের মূল কাজটাই কিন্তু এটা। বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস স্যার। এখন রিয়েল লাইফ ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখানে তো আমরা শুধু একটা মাত্র প্যারামিটার চেঞ্জ করে এটা করেছি। সেটা হলো এখানে এইচ, তাই না? হাইটের সাপেক্ষে ওয়েটটা ইয়ে করেছি। কিন্তু ইন রিয়েল লাইফে ওয়েটটা কিন্তু শুধু হাইটের উপরে ডিপেন্ড করবে না, আরো অনেক প্যারামিটার উপর ডিপেন্ড করবে। মানে আমার ডেটা সেটে প্যারামিটার থাকবে মাল্টিপল, এখানে আমরা একটা প্যারামিটারের জন্য করেছি, তাই না? জি স্যার। রিয়েল লাইফে আমার কিন্তু অনেক, মানে এটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এজটা তো ইন্ডিপেন্ডেন্ট এখানে, তাই না? আর ডাব্লিউটা হলো ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দেখা যাবে অনেক থাকবে। সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু এরকম 2 ডাইমেনশনাল হবে না, সেটা হবে 3 ডাইমেনশনাল। তখন একটা প্লেন তৈরি হবে, ঠিক এরকম। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেনটা, জি স্যার। 3 ডাইমেনশনাল প্লেন তৈরি হবে। মানে তখন সিনারিওটা আরো কমপ্লেক্স হবে। ওকে, তাহলে এখানে ম্যাথমেটিক্স যে ফর্মুলা গুলো আছে সেগুলোর মূল ভিত্তিটা কিন্তু এখানে আমরা যেটা দেখলাম এটাই, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, তবে এটা কিন্তু এখানেই শেষ না, এটা আরেকটা পার্ট আছে। সেটা হলো এখানে আমরা শুধু ইন্টারসেপ্টটা চেঞ্জ করেছি, এখানে কিন্তু আরেকটা পার্ট আছে, সেটা হলো স্লোপ। স্লোপটা কি কাজ কি, আমার লাইনটা এইভাবে নিব না এইভাবে নিব? দুইটার স্লোপ কি এক? না স্যার, ডিফারেন্ট হবে। দুইটার স্লোপ কিন্তু এক না। তো ওইখানে কিন্তু কাজ করার বিষয় আছে, বুঝতে পারছেন? তো ওইটা হয়তো আমরা আরেকটা লেকচারে কভার করব। এইখানে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করে আমরা মডেলটাকে আরো পারফেক্ট করছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের প্রেজেন্টেশন হয়ে গেছে, তাই না? জি স্যার।
আর ক্লাস টেস্ট হয়েছে 2টা। আর একটা ক্লাস টেস্ট নিতে হবে, তাই তো? কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝেছি স্যার, এটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজ হচ্ছে এরর মিনিমাইজ করা। এক্স্যাক্টলি, এররটাকে মিনিমাইজ করা। এই যে আমরা বিভিন্ন স্টেপ যাচ্ছি, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, এগুলো কিন্তু একটা লেয়ার, ঠিক আছে? স্যার এক্সামে কোশ্চেনে কি এরকম মানে কোনো ডাটা সেট দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এরর বের করব, নাকি আমরা এরকম ড্র করে এক্সপ্লেইন করব? যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইয়ে করে এক্সপ্লেইন করতে বলে, তাহলে আপনারা এভাবে ইয়ে করবেন, ড্র করে দেখাবেন। স্যার কোনো ম্যাথ করা লাগতে পারে? সরি, ম্যাথ করা লাগতে, ম্যাথ আসতে পারে গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে? ম্যাথ, এই ধরনের ম্যাথ সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু সিম্পল যে ম্যাথগুলো, এগুলো আপনি যেমন এরর ফাংশনের এটা কি, ফর্মুলাটি এগুলো আপনি জেনে রাখতে পারেন, তাই না? থ্যাংক ইউ স্যার। এবার ডেরিভেটিভ করে কিভাবে হচ্ছে, এগুলো সাধারণত আসে না। তো আমরা হয়তো এর পরবর্তীতে আমাদের ইয়ে আছে আনসুপারভাইজড লার্নিং, সেটা শুরু করব। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমাদের ক্লাস্টারিং আছে। ক্লাস্টারিং এ আমরা একটা অ্যালগরিদম শিখবো, আমরা কে মিন ক্লাস্টারিং অ্যালগরিদম আছে, সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে আমার ডেটাগুলো লেভেল করা থাকে না, আমরা দেখবো যে কিভাবে আমরা এটা ক্লাস্টার করতে পারি। আপনারা হয়তো পড়েছেন এর আগে, যারা এই রিলেটেড কোর্স করেছেন। কে মিন ক্লাস্টারিং কি পড়েছেন আপনারা এর আগে? স্যার পড়ছিলাম, মানে আইডিয়া আছে, জাস্ট আইডিয়া আছে। আর একটা অ্যালগরিদম আছে, সেটা হলো অ্যাসোসিয়েশন রুলস মাইনিং। এটা অনেক ইন্টারেস্টিং একটা ইয়ে, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস আমরা কাজে লাগাই। এটা কি পড়েছেন আপনি, অ্যাপ্রিয়রি অ্যালগরিদম? স্যার এইটা পড়া হয় না। সম্ভবত না স্যার। সম্ভাবনা আছে। তো কে মিন ক্লাস্টারিং এবং অ্যাপ্রিয়রি অ্যালগরিদম দুটোই ইন্টারেস্টিং অ্যালগরিদম। এটা দিয়েও আমরা আমাদের অনেক প্রবলেম আসলে সলভ করতে পারি ডেইলি লাইফের, যেটা আসলে এইটার সাথে ক্লাসিফিকেশনের যে প্রবলেমগুলো, এটা থেকে একটু ডিফারেন্ট। এটার সাথে এটার মিল নেই আর কি। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। অ্যাটেন্ডেন্সটা বাকি আছে। স্যার জি, আমার মেবি স্যার কিছু অ্যাটেন্ডেন্স মিস হয়েছে। অ্যাকচুয়ালি আমার 8টা থেকে আরেকটা ক্লাস থাকে, তো মোস্ট অফ দা টাইম দেখা যায় আমি ক্লাস মানে দুটাই করতে হয়, এই জন্য শেষ পর্যন্ত থাকা হয় না অনেক সময়।
অ্যাটেন্ডেন্স তো এর আগে আমরা ইসে নিয়েছিলাম না, এক্সেল শিটে নিয়েছিলাম। আপনি একটু, ওই যে আমার টিম আছে আলিফ, একদিন নেওয়া হয়েছিল, আলিফকে একটু জানান। জি স্যার। Just a minute. জি স্যার। জানাতুল সারাফিন প্রেজেন্ট। প্রেজেন্ট। মুজাহিদুল ইসলাম, সূচনা কবির, ইয়েস স্যার। ফারজানা আক্তার, আবিদা সুলতানা, রেজাউল হুসেন, ইয়েস স্যার। সামি, ইয়েস স্যার। মিনহা মোশাররফ জয়েন করতে যাচ্ছে, Yes, sir. ফজলে রাব্বি Sir, অন্তর, Usman Hussain, yes, sir. Yes, sir. উসমান হোসেন, ফাহিমা খাতুন, কৌশিক আহমেদ, রবিন রহমান, Present, sir. কে প্রীতম দত্ত, Yes, sir. মেহেদি হাসান মিম, Yes, sir. সুমাইয়া রেজা, প্রেজেন্ট স্যার। এস এম আবরার শাহরিয়ার, Yes, sir. নওফেল আহমেদ শাওন, শুভ্র দাস, এমডি আহসান হাবিব, Present, sir. আব্দুল হালিম, সৈকত মজুমদার, সাজ্জাদ হুসেন ভুইয়া, তনজিম আহমেদ, শেখ আহমেদ শোভন, Yes, sir. খসরু আলম, Yes, sir. সিনথিয়া সোহরা সুরকি, ইয়েস স্যার। নীলুফা আক্তার, ইয়েস স্যার। সুরাইয়া জামান চৌধুরী, ইয়েস স্যার। চৈতি মণ্ডল, চৈতি মণ্ডল আছে? হ্যাঁ স্যার। পুষ্পিতা কর্মকার, প্রেজেন্ট স্যার। সিথি মজুমদার, প্রেজেন্ট স্যার। এমডি সাইফুর রহমান, Present, sir. আবু নোয়াইজ মল্লিক, Yes, sir. জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। স্যার 038 স্যার আমার মাইক প্রবলেম ছিল। সাজ্জাদ হোসেন ভুইয়া। জি স্যার। আর কেউ আছে? ওকে, Okay, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। আসসালাম।